আমরা বাঙালিরা যে ভ্রমণ পিপাসু সেটা কারো কাছেই অজানা নয়। আর ঘুরতে যাওয়ার কথা এলেই সবার মনেই কিন্তু আগে আসে দীপুদার কথা। কিন্তু ইদানিং এই তালিকায় আরও এক নামের সংযোজন হচ্ছে, বকখালি। এক দুদিনের ছুটিতে মধ্যবিত্তের হাতের নাগালে অল্প খরচে সাদা বালির এই সমুদ্র তীর কিন্তু হয়ে উঠছে অনেকেরই প্রথম চয়েস। তাই আমরাও এই প্রথমবার শনি রবিবারের একটা ছুটি হাতে নিয়ে বাড়ির থেকে বাইকে করে চলে গেছিলাম সোজা বকখালিতে। এর রুট ডিটেলস সহ ভিডিও কিন্তু অলরেডি আমাদের চ্যানেলে রয়েছে, আপনারা চাইলে গিয়ে দেখে নিতে পারেন। আর এছাড়াও বকখালিতে পৌঁছানোর কিন্তু ট্রেন রুটও আছে। শিয়ালদার দক্ষিণ শাখার যে কোনো নামখানাগামী ট্রেন করে আপনারা পৌঁছে যেতে পারেন প্রথমে নামখানা। সকালের দিকে কিছু ট্রেনের বিবরণী আমরা দিয়ে দিলাম এখানে, যাতে আপনাদেরও সুবিধা হয়। তারপর নামখানা স্টেশন থেকে 2 থেকে 1 মিনিট পায়ে হেঁটে চলে আসুন বকখালি রোডের উপরে নামখানা বকখালি অটো স্ট্যান্ডে। এখান থেকে মাথাপিছু 40 টাকা দিয়ে শেয়ারে পৌঁছে যান বকখালি বাস স্ট্যান্ড। এবারে পালা হোটেল খোঁজার। এখানে কিন্তু বাস স্ট্যান্ডের কাছেই খুব সস্তায় মোটামুটি 300 থেকে শুরু করে প্রচুর হোটেল রুম পাওয়া যায়। আর সমুদ্র সৈকতও কিন্তু বাস স্ট্যান্ড থেকে কাছেই, সাথে প্রচুর খাবারের দোকানও এখানেই আছে। সো এই লোকেশনটাই কিন্তু হোটেল নেওয়ার জন্য শ্রেয়। আমরাও বাস স্ট্যান্ডের কাছেই হোটেল শিখাতে স্টে করেছিলাম। তার রুম রিভিউ আমাদের চ্যানেলে অলরেডি আছে, গিয়ে দেখে নিতে পারেন। তাছাড়াও রুমের কিছু আপনাদের দৃশ্য এখানে দেখিয়ে দিচ্ছি। আর সাথেই আমরা ছিলাম এখানে 2 দিন। সো এই 2 দিনে আমাদের কিন্তু মোট ভাড়া পড়েছিল 850 টাকা। এখানে আমাদের সঙ্গে ঘটা একটা ঘটনা উল্লেখ করা প্রয়োজন। ওই 2 দিন হোটেলে থাকাকালীন একদিন আমাদের ছেলের হাত থেকে কিছু জল বিছানায় পড়ে যায়। বিছানার চাদরটা আপনারা দেখেছেনই সাদা রঙের, এবং নিচের যে তোষকটা বা ম্যাট্রেসটা ছিল সেটা কোনো কালার ছিল নাকি ময়লা ছিল আমাদের জানা নেই। সেটা কোনো কারণে সেই জলের থেকে একখানা স্পট ক্রিয়েট হয় চাদরে। এবং যেদিনকে চেক আউটের দিন ছিল সেই দিনকে হোটেলের যে মালিক খুব বাজেভাবে আমাদের সঙ্গে ব্যবহার করেন এবং আমাদেরকে বলেন যে আমরা ওখানে চা ফেলেছি, মানে এক ধরনের বলতে চান আমরা ইচ্ছাকৃত চাটা ফেলেছি, এত বাজেভাবে ওনার বলার ধরনটা ছিল। এবং আমাদের কাছ থেকে এক্সট্রা টাকা ডিমান্ড করেন। আমরা সেটা দিতেও বাধ্য হই ওনার ওই ব্যাড বিহেভিয়ারের জন্য, কারণ আমাদের সেই মানসিকতা ছিল না যে আমরা ওনার সঙ্গে তর্ক করতে থাকবো। এখানে একটা জিনিস আমাদের বলার আছে, এই ঘটনাটা বলার কারণটাই এটা যে ওখানকার হোটেলের কিন্তু কর্মচারীদের ব্যবহার বেশ ভালো ছিল, কিন্তু মালিকের এই একটা ব্যাড বিহেভিয়ারের জন্য আমরা কিন্তু দ্বিতীয়বার বকখালি যাওয়ার আগে ভাববো, হ্যাঁ ওই হোটেলে থাকা তো দূরের কথা, আর কখনো ওই হোটেলে আমরা ভিজিট করব না, কিন্তু বকখালি যাওয়ার আগেও দ্বিতীয়বার ভাববো, কারণ এই সেম বিহেভিয়ার তো অন্য হোটেলেও হতেই পারে বকখালিতে। সো এইটা একটা জিনিস আমার বলার এখানে, যে এই বকখালির মতো যে ট্যুরিস্ট স্পটগুলো রয়েছে এখানে আমাদের মতো ট্যুরিস্টরা কিন্তু যথেষ্ট ইম্পর্টেন্ট আপনাদের জন্য, আপনাদের হোটেলগুলো চলার জন্য। এই মালিক কর্তৃপক্ষদেরই আমি বলছি কথাটা, যে আপনাদের এটা লক্ষ্য করা উচিত যে কিভাবে আপনারা বিহেভ করছেন মানুষদের সঙ্গে, ট্যুরিস্টদের সঙ্গে। আপনাদের কিন্তু ইনকামের সোর্স আমরাই। সো আমাদের সঙ্গে যদি আপনারা এরকম বিহেভ করেন, দ্বিতীয়বার কিন্তু কোনো রিটার্ন কাস্টমার আপনারা পাবেন না। সো এখানে একটাই কথা বলার, যে একটা ট্যুরিস্ট স্পটে ট্যুরিস্ট যেখানে মেন ইনকাম সোর্স, ওয়ান অফ দ্য মেন ইনকাম সোর্স, সেখানে কিন্তু এই বিহেভিয়ার কোনোভাবেই বাঞ্ছনীয় নয়। এবার ব্যাক টু মেন ভ্লগ। এবার হাতে যদি একদিন নিয়ে যান তাহলে দুপুরে কিন্তু ওই দিনই হোটেল থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে খাওয়া দাওয়া সেরে সোজা বেরিয়ে পড়তে পারেন এখানকার লোকাল সাইট সিন করতে। এখানে লোকাল সাইট সিনের জন্য টোটো ভাড়া পাওয়া যায়, যা আপনাদের নেবে ফুল টোটোতে ম্যাক্সিমাম আপনারা 5 জন বসতে পারেন, এবং তাতে নেবে আপনাদের 500 টাকা এবং 5টা পয়েন্ট ঘোরাবে। আর এর কিন্তু কোনো দর কষাকষি চলবে না, কারণ এখানে এগুলো হচ্ছে ইউনিয়ন ফিক্সড রেট। আর যদি আমাদের মতন হাতে 2 দিন নিয়ে যান তাহলে প্রথম দিনকে হোটেলে একদম ফ্রেশ হয়ে নিয়ে তারপর বেরিয়ে লাঞ্চটা সেরে নিন। এখানে একটা উল্লেখযোগ্য বিষয় বলে দিই, খাবারের দাম কিন্তু এখানে বেশ রিজনেবল, কিন্তু তাতে একটা ঘোরপেচ আছে। আপনারা বাইরে যখন বোর্ডে দেখবেন হয়তো সবজি ভাত 40 টাকা, মাছ ভাত 60 টাকা, এরকম খুবই অল্প দাম, কিন্তু ভেতরে গিয়ে বুঝতে পারবেন যদি কথা বলেন
যেটা আমরা করেছিলাম, যে ওখানে একটা হয় থালি সিস্টেম, একটা হয় ওনাদের সিস্টেম, মানে এই সবজি ভাত মানে একটা হয়তো সবজি ডাল আর ভাত দেবে আপনাকে, এর দাম 40 টাকা নেবে, এবং তারপর যদি আপনার ভাতের প্রয়োজন হয় সেটা আপনাকে দাম দিয়ে কিনতে হবে। এরপর যদি আপনারা মিল সিস্টেম নেন সেটার দাম কিন্তু আলাদা আর একটু বেশি, সেখানে আপনারা অনেক বেশি পরিমাণে সবজি ভাত সব কিছু আনলিমিটেড পাবেন। আর আমরা কিন্তু সাজেস্ট করব ওই মিল সিস্টেমটাই নেওয়া, কারণ ওটাই লাভজনক। আমরাও ওখানে মাছের মিল খেয়ে দেখেছি। তারপর ঘুরে আসতেই পারেন বিচটা, কারণ ওই দুপুরের দিকে গেলে কিন্তু আপনারা বেশ কিছু সামুদ্রিক জীবজন্তু খুব ভালো মতন দেখতে পারবেন। যেমন আমরা দেখেছিলাম প্রচুর লাল কাঁকড়া, শামুক, বিভিন্ন ধরনের দৃশ্য, যা বেশ ভালো লেগেছিল আমাদের। এবং সেই প্রথম দিনের সম্পূর্ণ ডিটেলসে ঘোরাঘুরি কিন্তু আমাদের চ্যানেলে আছে, সেই ডিটেল ভিডিওগুলো চাইলে আপনারা গিয়ে কিন্তু দেখতে পারেন। এরপরে সন্ধে হয়ে যাবে, সো সন্ধেবেলা চলে আসুন বিচ মার্কেটে। সন্ধেবেলা মোটামুটি 5টা সাড়ে 5টা থেকেই কিন্তু এখানে দোকানগুলি বসে যায়। এখানে কিন্তু দোকানগুলি বসারও একটা খুব মজার ধারা রয়েছে বলবো। আইসক্রিম এরপরের লাইনটায় যখনই চলে যাব আমরা, এই লাইনটা পুরো পাপড়ি চাট, তারপরে লাইনটা হচ্ছে গিয়ে পুরো ফুচকার লাইন, তারপরের লাইনটা হচ্ছে এই লাইনটা পুরো ভুট্টার লাইন, তারপরে এই লাইনটা হচ্ছে পুরো মাছের লাইন, তারপরে চায়ের দোকানের লাইন, তারপরের লাইনটা হচ্ছে গিয়ে পুরো চায়ের দোকানের লাইন। এটা কিন্তু এটা সুন্দর, মানে দীঘা পুরীতে যেরকম সিস্টেমেটিক ব্যাপার, দীঘা পুরীতে যেরকম কি যে যেখানে পারছে সেখানে দোকান, সেই যে কোনো দোকান, মানে মাছের দোকান তো মাছের দোকান খুঁজতে হয়, হ্যাঁ মাছের দোকান আছে কিন্তু এখানে খোঁজার ব্যাপার নেই, লাইন ধরে হেঁটে এটা একটাই লাইন, মানে সব যেন সিরিয়াল বাই সিরিয়াল লাগিয়ে দিয়েছে, যে প্রথম লাইন 1 নম্বর লাইন হচ্ছে কি আইসক্রিম আলাদের, 2 নম্বর লাইন পাপড়ি চাট আলাদের। ফার্স্ট টাইম আমরা এরকম কিছু দেখেছিলাম। তো প্রথম দিনও সন্ধেবেলা আমরা পৌঁছে গেছিলাম বিচে। সো সেখানে গিয়ে বেশ কিছু খাওয়া দাওয়া করেছি। যেমন আমরা খেয়েছিলাম একটা স্টল থেকে, যেখান থেকে দুদিনই অ্যাকচুয়ালি আমরা খেয়েছিলাম। সেই স্টলটার নাম ছিল পায়েল কোয়েল ফিশ ফ্রাই। তো সেখান থেকে আমরা প্রথম দিন খেয়েছিলাম স্কুইড কারি, যেটা কিন্তু খেতে বেশ ভালো ছিল, এবং এখানকার কিন্তু মাছের দামগুলো বেশ রিজনেবল। এরপরে আমরা এখান থেকে আরও ফুচকা, তারপরে ভুট্টা মাখা এগুলো খেয়েছিলাম। হ্যাঁ, ভুট্টা মাখার ব্যাপারে একটা জিনিস বলি, এখানে কিন্তু সুইট কর্ন পাওয়া যায়, কিন্তু সেদ্ধ নয়। সাধারণত আমরা পুরী টুরিতে গেলে সেদ্ধ সুইট কর্ন খেয়েছি, এখানে সুইট কর্নটা পুড়িয়ে দিয়ে আর সেটাকে বেশ সুন্দর মশলা টশলা দিয়ে, লেবু, নানা রকমের চাটনি দিয়ে মেখে দেবে আপনাকে, ধনেপাতা দিয়ে, যেটা খেতে কিন্তু অপূর্ব লাগে। মানে আমাদের দিক থেকে তো বলবো যে মাস্ট ট্রাই একটা জিনিস এটা এখানকার। সো বকখালিতে এলে অবশ্যই কিন্তু এই ভুট্টা মাখাটা, বিশেষ করে সুইট কর্ন মাখা, এটা কিন্তু টাইট করবেনই একদম। সো প্রথম দিন তো হয়ে গেল। এবার রাত্রির বেলা ডিনারের কথা বলি। ডিনারের জন্য যেমন প্রচুর খাবারের দোকান আছে, সেখান থেকে আপনারা গিয়ে খেতেই পারেন। আমরা ওই পরিতোষ হোটেলেই খেয়েছিলাম, এবং রাত্রির বেলা আমাদের যেহেতু সন্ধেবেলা স্ন্যাক্স খাওয়ার পর বেশি কিছু খাওয়ার ইচ্ছে ছিল না, তাই হালকা ফুলকা একটু চাউমিন আর আমার হাজব্যান্ড একটু বিরিয়ানি খেয়েছিল। তো এই রকমই আমরা খাওয়া দাওয়া করেছিলাম। প্রাইসগুলো দিয়ে দিচ্ছি সঙ্গে, দেখে নিতে পারেন। এরপরে আপনারা চলে যান হোটেলে, গিয়ে আজকের জন্য এখানেই প্রথম দিনের রীতি, রেস্ট নিয়ে নিন। পরের দিন সকালবেলা আমাদের যেহেতু, যেটা বললাম যে 2 দিন আমরা ছিলাম ওখানে, তো পরের দিন সকালবেলা আমরা আবার সি বিচ রোডে ফার্স্টে চলে এসেছিলাম। এসে ওখানে কিন্তু প্রচুর দোকান আছে যেখানে আপনারা পেটাই পরোটা পাবেন। হ্যাঁ, নামখানার এই সাইডে কিন্তু খুবই বিখ্যাত এখানকার পেটাই পরোটা, আর খেতেও খুব ভালো হয়। তো এখানকার বিখ্যাত যদি ব্রেকফাস্ট বলা হয় বা ইউনিক ব্রেকফাস্ট, তো সেটা কিন্তু পেটাই পরোটা, আর সেটাই আমরা ওখানে খেয়েছিলাম। এবং খাওয়ার পরে সেখান থেকে আমরা বেরিয়ে পড়েছিলাম সোজা বাইক নিয়ে হোটেল থেকে সাইট সিন করতে। এবার আমি আগেই আপনাদের বলেছি এখানে 5টা পয়েন্ট দেখানো হয়, সেই 5টা পয়েন্টই কিন্তু আমরা বাইকে করে ঘুরে দেখেছিলাম।
যাতে ফার্স্ট পয়েন্ট ছিল এখানকার পেনফিশ হারবার। এখানে কিন্তু জন প্রতি 5 টাকা করে এন্ট্রি ফি দিতে হয়। এছাড়াও নানা ধরনের গাড়ির নানা রকম ফিজ আছে, যার তালিকা আমরা স্ক্রিনে দিয়ে দিলাম আপনাদের। এই পেনফিশ হারবারে কিন্তু প্রথম যে স্পটটাতে আমরা গেছিলাম সেটা ছিল সেখানকার কার্গো জেটি বলা যেতে পারে, যেখানে শিপ তৈরি হচ্ছিল, তারপরে মানে ফিশ যে মাছ ধরার যে জাহাজগুলো আছে সেগুলো তৈরি হচ্ছে, সারানো হচ্ছে, মেরামতি হচ্ছে, সব কিছু হচ্ছিল, আমরা দেখেছি সেটা। কিন্তু আপনারা যদি টোটো করে ঘুরতে আসেন না, এই জায়গাটা কিন্তু সাধারণত কেউ ঢোকায় না। এখানে টোটাল 3টে জেটি আছে, যার এটা হচ্ছে ফার্স্ট জেটি। সেকেন্ড জেটিতে হেলিপ্যাড ক্রস করে গেলে ওখানে আপনারা দেখতে পাবেন মাছ ধরা হচ্ছে, মাছ নামানো হচ্ছে, সেইগুলো আপনারা দেখতে পাবেন। এইখানটাতেই কিন্তু এই ফিশ হারবারটাতেই মূলত আনা হয়, এবং এখানে বেন ফিশের আইস ফ্যাক্টরিও আছে কিন্তু। আর এটা ছিল সেকেন্ড জেটি। থার্ড জেটি হচ্ছে যেখান থেকে আপনারা চলে যেতে পারেন খুব ইজিলি জম্বুদ্বীপে। হ্যাঁ, এখান থেকে একেবারে কাছেই হচ্ছে জম্বুদ্বীপ। সেখানে মাত্র 150 টাকার বিনিময়, মানে পার হেড 150 টাকার বিনিময় আপনারা 2 ঘন্টার মধ্যে খুব সহজে ঘুরে আসতে পারেন জম্বুদ্বীপ। আর আরেকটা জিনিস বলে দিই, আপনারা যদি টোটো নিয়ে সাইট সিনে যান, এই যে 2 ঘন্টা আপনার টোটো ওয়েট করবে, তার জন্য কিন্তু একটা এক্সট্রা চার্জ, এনাদের ওয়েটিং চার্জ দিতে হয়, যেটা হচ্ছে 200 টাকা। এইখানে তো বেনফিশ আমরা দেখলাম। বেনফিশের পর আমরা সোজা চলে গেছিলাম কার্গিল সি বিচে। কার্গিল সি বিচের একটা ঐতিহাসিক গুরুত্বও আছে। মনে করা হয় যে কার্গিল যুদ্ধের সময় একটা ব্যাটালিয়ন এখানে প্র্যাকটিস করেছিল বা ট্রেনিং নিয়েছিল যুদ্ধের জন্য, সেই জন্যেই এই বিচটার নাম কার্গিল বিচ। আর এই বিচটা কিন্তু অপূর্ব সুন্দর দেখতে, সাদা বালির শান্ত বিচ, যেখানে গিয়ে কিন্তু আপনাদের বেশ ভালো লাগবে। আর যদি সমুদ্রের যেটাকে বলে কার্ভেচার বা হরাইজন সেটা দেখতে চান, তাহলে এই কার্গিল বিচ কিন্তু খুবই একটা দারুণ জায়গা। আরও একটা জিনিস বলে দিই কার্গিল বিচের বিষয়, সানসেটের সময় যদি যান তাহলে কিন্তু অপূর্ব কিছু দৃশ্য দেখতে পাবেন এখানকার সানসেট ভিউ পয়েন্ট থেকে। সো কার্গিল বিচে ঘুরলাম। আর আরও একটা জিনিস বলে দিই, ভুলে যাচ্ছিলাম, এখানে কিন্তু বেশ কিছু খাবারের দোকান আছে, যেখানে নানা ধরনের ফল মাখা, আলু কাবলি, মুড়ি মাখা, এই ধরনের জিনিস পাওয়া যায়, যেখান থেকে আমরাও কিন্তু কামরাঙা মাখা খেয়েছিলাম। সো ঘোরা হয়ে গেল কার্গিল বিচ, সেকেন্ড পয়েন্ট। এবারে যাব থার্ড পয়েন্টে, যেটা হচ্ছে ফ্রেজারগঞ্জ। ফ্রেজারগঞ্জ আপনারা নিশ্চয়ই জানবেন, বেশ বিখ্যাত এর উইন্ড মিলের জন্য। এখানে প্রচুর উইন্ড মিল আছে এবং সেগুলো গিয়ে আপনারা দেখতে পারবেন। সাথেই যে কারণে এই জায়গার নাম হচ্ছে ফ্রেজারগঞ্জ, এখানে অ্যান্ড্রু ফ্রেজার, যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের একসময় লেফটেন্যান্ট গভর্নর ছিলেন, তার খুব প্রিয় জায়গা ছিল এটা, এবং সে নিজের বাড়ি, কার্যালয় দুটোই এখানে বানিয়েছিলেন, যার কিছু ভগ্নাবশেষও এখনও এখানে রয়েছে, এবং সেগুলো সবাই দেখতে যায়, এবং আমরাও কিন্তু সেখানে দেখতে গেছিলাম। বিচটার এখানে একটু পরিবর্তন হয়েছে, আগে পুরো সমান বিচ ছিল, কিন্তু এখন ক্রমশ বিচগুলোর উন্নতি করা হচ্ছে এবং সেগুলোকে বাঁধ দিয়ে দেওয়ার মতো পুরো বাঁধিয়ে দেওয়া হচ্ছে, যেমন আমরা সাধারণত ওল্ড দীঘাতে দেখেছি বিচগুলো, সেই রকম করে দেওয়া হচ্ছে, যাতে ঝড়ের সময় যে ক্ষয়ক্ষতিটা হয় সেটার পরিমাণ কমানো যায়। নেক্সট পয়েন্ট হলো আজকে আমাদের এখানে নতুনভাবে গড়ে ওঠা বকখালিতে টেন্ট হাউস ইকো পার্ক। এই টেন্ট হাউস ইকো পার্কে 899 টাকার মাথাপিছু বিনিময় আপনারা ইজিলি প্যাকেজ নিয়ে থাকতে পারেন। এছাড়াও এর সঙ্গে লাগোয়া একটা ইকো পার্ক বা বাচ্চাদের ছোট একটা পার্ক আছে, যে পার্কে 20 টাকার টিকিট দিয়ে আপনারা এন্ট্রি নিতে পারেন যে কোনো সময়, সকাল 7টা থেকে সন্ধ্যে 7টার মধ্যে। সো এই পয়েন্টটা ঘুরে নিয়ে আমরা চললাম আজকের আমাদের লাস্ট ডেস্টিনেশন, লাস্ট পয়েন্ট, হেনরি আইল্যান্ড। এই হেনরি আইল্যান্ডে কিন্তু ঢোকার সময় টিকিট কাটতে হবে মাথাপিছু 10 টাকা করে, আর ভেহিকেল ওয়াইজও কিছু প্রাইস আছে যেগুলো এখানে দিয়ে দিলাম। আর একটা জিনিস এখানে উল্লেখযোগ্য, কোনো জায়গায় কিন্তু বাচ্চার টিকিট নেয়নি আমাদের কাছ থেকে। এই হেনরি আইল্যান্ডের ভেতরটা কিন্তু খুব সুন্দর করে সাজানো। আপনারা ঢুকে যত ভেতরে যাবেন দেখবেন আরও নতুন নতুন এখানে কটেজও তৈরি হচ্ছে, যেখানে পরবর্তীকালে আপনারা কিন্তু এসে
অনলাইনের থ্রু বা ডাইরেক্টলি কল করেও বুকিং করে এখানে থাকতে পারবেন। আর এই হেনরি আইল্যান্ডের বিচে যাওয়ার রাস্তাটা যেমন গাছপালায় ঘেরা সুন্দর, সেই রকমই বিচের সৌন্দর্যও কিন্তু কিছু কম নয়। চলুন দেখে নিন আমাদের সাথে। এখন আমরা রয়েছি বকখালির হেনরি আইল্যান্ডে। অপূর্ব সুন্দর আর শান্ত জায়গা। একদিকে ঘুরলে ম্যানগ্রোভ অরণ্য, আর একদিকে সমুদ্র। আর যথেষ্ট শান্ত কিন্তু এখানকার সমুদ্র, খুব বেশি যে বড় বড় ঢেউ বা কিছু তা না। বকখালির ক্ষেত্রেও এই কথা খাটে। আর এর কারণে কিন্তু এখানে এসে আপনারা নানা ধরনের সামুদ্রিক জীবনেরও মুখোমুখি হবেন, অনেক কিছু দেখতে পাবেন। শুধু একটু চোখটা খোলা রাখতে হবে। সো সাইট সিনিং তো কমপ্লিট, এবারে চলে আসুন হোটেলে, কারণ দুপুর হয়ে যাবে। সাইট সিন করতে মোটামুটি 2 থেকে 3 ঘন্টা সময় কিন্তু লাগে। সেটা আপনারা টোটোতে যান বা বাইকে যান, দুক্ষেত্রেই। এরপরে হোটেলে চলে এসে নিজেরা ফ্রেশ হয়ে নিন, নিয়ে বাইরের কোনো রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে নিন, বা দুপুরবেলা সাইট সিন করে এসে আমরা হোটেলেই খাবার দাবার অর্ডার দিয়ে গেছিলাম, তো এখন যাচ্ছি হোটেলের রেস্টুরেন্টে খেতে। চলুন। আমরা অর্ডার দিয়েছিলাম একটা ভেজ থালি, একটা ডিম থালি, আর সাথে একটা চিকেন থালি। সো আপনারাও এরকম যে হোটেলে আছেন সেই হোটেলেই যদি রেস্টুরেন্ট থাকে খাওয়া দাওয়া করতে পারেন, বা বাইরে যে কোনো রেস্টুরেন্ট থেকে খাওয়া দাওয়া করতে পারেন। এখানে কিন্তু খাবার দাবার বেশ সস্তা, এটুকুনি বলতে পারি আপনাদের বারে বারে। আর সেই দিনকে দুপুরবেলা এবার রেস্ট নিয়ে নিন, নিয়ে আবার সন্ধেবেলা যথারীতি চলে আসুন বিচ মার্কেটে। সো এই দিনকে আমরা যেটা করেছিলাম বিচ মার্কেটে, যে প্রথমে এসে আমরা কিছু ঘোরাঘুরি করেছিলাম, তারপরে অবশ্যই খাওয়া দাওয়া, যেটা তো ছাড়াই যায় না। এই দিনকে আমরা মাছের কিন্তু বেশ কিছু আইটেম ট্রাই করেছিলাম, আর আগের দিনে সেম দোকান থেকেই, ওই পায়েল কোয়েল ফিশ ফ্রাই সেন্টার থেকেই ট্রাই করেছিলাম। ফার্স্ট ট্রাই করেছিলাম আমরা একটা ক্র্যাব কারি, যেটা খেতে কিন্তু দারুণ ছিল। মানে কাকনার কারি আমরা উদয়পুরে একরকম খাই, এখানেও ওই রকম ধরনেরই প্রায় একরকম নয়, বাট টেস্টটা দারুণ ছিল। সাথে আমরা নিয়েছিলাম হচ্ছে একটা পমফ্রেট ফ্রাই আর লোটে ফ্রাই, 3টে। আর সেগুলোর কিন্তু দাম যথেষ্ট রিজনেবল ছিল, আর টেস্টও ছিল খুব ভালো। এরপরে আমরা একটু মুখ ছাড়ানোর জন্য লেবু চা খেয়েছিলাম। তারপরে খেয়েছিলাম পাপড়ি চাট, কারণ এসছি যখন বিচে সব রকম তো ট্রাই করবোই। আগের দিন ফুচকা ট্রাই করেছিলাম, আজকে পাপড়ি চাটটাও কিন্তু এখানে বেশ ভালোই করেছিল। হোটেল ফেরার পথে এই দিনকে আমরা মাঝ রাস্তায় এই কাবাব সেন্টার থেকে কিছু হরিয়ালি কাবাবও নিয়েছিলাম। আর এই হোটেলে ফেরার পথেই আপনারা রাতের ডিনারটাও সেরে নিতে পারেন, বা আমাদের মতন নিজেদেরই হোটেলে অলরেডি অর্ডার দিয়ে রাখতে পারেন। আমরা রুটি আর ভেজ তরকা অর্ডার দিয়ে রেখেছিলাম, তার সঙ্গে এই হরিয়ালি কাবাব দিয়ে আজকের ডিনারটা আমরা সেরে নিলাম, কারণ পরের দিনকে বেরোতে হবে আবার বাড়ির জন্য, তাই এবার শুয়ে পড়া। পরের দিন সকালবেলা কিন্তু মোটামুটি 8টার মধ্যে আপনাদের চেক আউট করতে হবে। ম্যাক্সিমাম হোটেলের কিন্তু এখানে চেক আউট টাইমিং হচ্ছে সকাল 8টা। বেরিয়ে পড়লাম প্রথমে যে হোটেলে আগের দিন আমরা ব্রেকফাস্ট করেছিলাম, ওখানে গিয়েই পেটাই পরোটা দিয়ে ব্রেকফাস্টটা সেরে নিলাম। তারপরে সোজা রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। আর এখানেই আমাদের বকখালি ট্যুর শেষ হলো। সো এই বকখালি ভ্রমণের বিষয়ে যা যা তথ্য আমরা ওখানে গিয়ে সংগ্রহ করেছি নিজের থেকে, সেই সমস্ত তথ্যই কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আপনাদের যদি আরও কোনো জিজ্ঞাসা কিছু থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করতে পারেন। এছাড়াও কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, ভালো লাগলে একটা লাইক দেবেন, আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, কারণ আমরা কিন্তু এই ধরনের নানা জায়গায় ঘুরতে যাওয়ার, খাওয়া দাওয়ার এই রকম ভিডিও আনতেই থাকি। আর এরপরেই কিন্তু এই বকখালি সিরিজ আজকে শেষ হচ্ছে, এরপরে আসবে দার্জিলিং ট্যুর সিরিজ। সো
স্টে টিউনড উইথ আস। আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে আবার বলছি সাবস্ক্রাইব করে নিন, আর বেল আইকনটাও টিপবেন যাতে সমস্ত নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছতে থাকে। সো আবার পরের ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।